Only life, health talk, প্রকৃতির cure, feel the life. আচ্ছা ডাক্তারবাবু, ধরুন কেউ কোনোদিন কোনো টোব্যাকো ইউজ করেন না কোনো ফর্মেই, কিন্তু তার দুই দাঁতের মাঝখানে গালের একটা অংশ লেগে লেগে একটা ঘা তৈরি হয়েছে, এটাও কি পরবর্তী সময় কোনো ক্যান্সার হতে পারে এটা থেকে? সেটা থেকেও অনেক সময় হয়, ট্রমা থেকেও, ক্রনিক ইরিটেশন থেকেও অনেক সময় কোনো একটা সেল ম্যালিগনেন্ট হতে পারে। কিন্তু সেটা ভাবতে হবে যে অবশ্যই তার জেনেটিক্সে একটা, যেটা আমরা বলি প্রোটো অনকোজিন, তার একটা প্রিভিলেন্স অবশ্যই থাকবে। সেই কারণেই ট্রমা লেগে তারটা ক্যান্সারে পরিণত হয়েছে, আর একজনেরটা হয়নি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, আপনারা যখন আফটার সার্জারি, ধরুন মুখের কোনো অংশে তার ক্যান্সার হয়েছে, সে প্রাথমিক অবস্থাতেই এসছে, এবং আপনার প্রাথমিক অবস্থার পরেও আপনাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ওটা সার্জারি করতে হবে। হুম। এবার সার্জারির পর তার মুখের অংশটা তো একটু হলেও বিকৃত হলো, বা একটু অংশ কাটতে হলো, বা কোনো না কোনো ফর্মে হয়তো আর একটু বেশি, যাদের ক্ষেত্রে তারা খেতে পাচ্ছেন না প্রপারলি বা কথা বলতে পারছেন না, সেটা তো শারীরিক অসুস্থতা, অ্যাট দ্য সেম টাইম একটা মানসিক অসুস্থতাও তৈরি হচ্ছে, মেন্টাল ট্রমার মধ্যে দিয়েও পেশেন্ট যাচ্ছেন। এই বিষয়টা আপনারা একজন ডাক্তারবাবু হিসেবে কি করে ট্রিট করেন? না, ক্যান্সার তো শুধু রোগীর হয় না, পরিবারের হয়। আমরা একদম। প্রথমেই তাই বলি। তো ক্যান্সার এমন একটা জিনিস, যেটা হলো যে আমরা প্রথম অবস্থায় ধরা পড়লে তার সুস্থতার অংশটা হচ্ছে 90%। যত শেষের দিকে স্টেজ 4 A B এই সব জায়গায় ধরা পড়লে কিন্তু তার সুস্থতার পরিমাণটা কিন্তু সেটা 30-40%-এ নেমে আসে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আপনার মুখের ক্ষত, সেই ক্ষতটাকে সম্পূর্ণভাবে স্বাভাবিক, একদম আগের মতন রিকনস্ট্রাকশন করে দেওয়ার দায়িত্বটা আমাদের, যদি সেটা ছোট অবস্থায় থাকে। অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কিছুটা অংশ বিকৃত থাকে, তার জন্যই আমরা পরবর্তীতে পেশেন্টকে সোয়ালো থেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্ট তাদের কাছে পাঠিয়ে অনেকটাই আমরা সোশ্যালি নর্মালাইজ করার চেষ্টা করি। আচ্ছা, এরপরে যেটাই আসবো যে ডেন্টাল ইমপ্ল্যান্ট, এই ডেন্টাল ইমপ্ল্যান্ট বিষয়টা ডেফিনেটলি কেউ সৌন্দর্য বাড়ানোর কারণে করেন, কেউ সত্যিই প্রয়োজনে করেন। এবার সেক্ষেত্রে ধরুন যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে, বা যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে এটা কতটা সেফ, আর এটা কি পেনফুল? একদমই পেইনফুল নয়। ডেন্টাল ইমপ্ল্যান্ট যে সাবজেক্টটা, সেটা আমাদের যারা ওরাল ম্যাক্সিলো সার্জন, তার সঙ্গে কিছু প্রস্থডন্টিস্ট বলে একটা স্পেশালাইজেশন রয়েছে, পেরিওডন্টিস্ট বলে স্পেশালাইজেশন রয়েছে। তো অনেকেই এই সাবজেক্টটা প্র্যাকটিস করে। তো তার মধ্যে শুধু সার্জিক্যাল পার্টে যদি কোনো নিডেড হয় তখনই আমাদের রোলটা থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, ইমপ্ল্যান্ট কার ক্ষেত্রে আমি বসাবো, কার ক্ষেত্রে বসাবো না, কিছু তো অবশ্যই নিয়মকানুন রয়েছে। তো ডায়াবেটিস পেশেন্ট যদি কন্ট্রোলড হয় তাহলে তার ক্ষেত্রে কোনো প্রবলেম নয়, কিন্তু আনকন্ট্রোলড ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ইমপ্ল্যান্ট ইগনোর করাটাই ভালো। এবং যারা মুখের হাইজিন মেনটেন করে না, তাদের ক্ষেত্রেও ইমপ্ল্যান্ট কিন্তু খুব একটা সাকসেসফুল নয়। পরবর্তীতে তার ইমপ্ল্যান্টের চারপাশে একটা ইনফেকশন হয়ে কিন্তু সেটা নষ্ট হতেই পারে। কিন্তু ইমপ্ল্যান্ট যদি আমি বলি যে একটা সাকসেসফুল ট্রিটমেন্ট কিনা, অবশ্যই সাকসেসফুল ট্রিটমেন্ট, এবং তাতে পেশেন্টের আগের যে চেবানোর পাওয়ার তার প্রায় 80% সে ফিরে পায়। তার মানে বলছেন যে এটা শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, সঙ্গে যদি ঠিকভাবে মেনটেন আমরা করতে পারি, তাহলে তার যে মানে কর্মক্ষমতা, মানে তার দাঁতের ফাংশনাল। যে ফাংশনাল, সেই জায়গাটা বোথ ওয়েতেই সেটা মেনটেন হওয়া সম্ভব। একদমই সম্ভব। বোথ ওয়েতেই মেনটেন হওয়া সম্ভব। হুম। এবার সেক্ষেত্রে আপনারা কিভাবে এই দুটোকে ব্যালেন্স করে তাদেরকে পরামর্শ দেন? তারা কি করে হাইজিনটা মেনটেন করবে, তার কি পরামর্শ থাকে? ধরুন এই মুহূর্তে যিনি এই অনুষ্ঠানটি দেখছেন, হ্যাঁ, তিনি হয়তো সেটা করেছেন কিন্তু সেইভাবে গাইডেড নয়, তাদের জন্য যদি আপনি কিছু টিপস দেন। সঠিক ব্রাশিং যে পদ্ধতি, সেটা মেনটেন করতে হবে। রেগুলার ব্রাশিং, টাইমলি ব্রাশিং, ফ্লসিং, এগুলোর মাধ্যমেই ওরাল হাইজিনকে মেনটেন রাখা যায়। হ্যাঁ, কিন্তু খাবার খাওয়ার পরে মুখকে পরিষ্কার রাখা, সেটা যাতে সেখানে না থাকে, বা মুখের মধ্যে যে কোনো কারণে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে ইগনোর না করে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করা, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটার পর কতদিন পর পর্যন্ত একজন ডাক্তারবাবুর তত্ত্বাবধানে থাকতে হয় পেশেন্টকে? নর্মাল নিয়ম অনুসারেই যে কোনো প্রসিডিওরের এভরি 6 মান্থস একটা ফলো আপ করা উচিত। সেটা ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও সেম। একটা সিম্পল কোশ্চেন, ধরুন আমার মুখে ঘা হলো একটা, আমি প্রাথমিকভাবে কোনো, আপনি যেমন বললেন প্রথমে ঘরোয়া টোটকা, তারপরে পাড়ার ডাক্তারবাবু,
ইত্যাদি দেখানোর পর 15 দিন থেকে 20 দিন হয়ে যাচ্ছে, 1 মাসের কাছাকাছি হতে চললো। বিভিন্ন রকমের ওষুধ টষুধ খেয়ে যা যা চেনা এখন তো আমরা সবই জানি মোরলেস, সবকিছু করে দেখলাম যে ঘাটা সারছে না। আপনার কাছে গেলাম, আপনি কি কি চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাবেন? প্রথমেই বলবো যে ঘাটা যখন 2 সপ্তাহ ধরে শোকাচ্ছে না, তখন যখন প্রথম পেশেন্ট আমাদের কাছে আসবে, তখন আমরা নর্মাল ক্লিনিক্যালি ঘায়ের কি স্ট্যাটাস সেটাকে প্রথমে দেখব, যে সেটা কি প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনের মধ্যে আছে। আমরা ঘায়ের বিভিন্ন ক্লিনিক্যাল সিনারিও দেখে বুঝতে পারি যে এই ঘাটা ক্যান্সারের দিকে যাচ্ছে নাকি তার কিছু আগের স্টেজে রয়েছে বা অন্য রকম কিছু ঘা। তো আমার যদি সন্দেহ হয় যে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে, তো প্রাইমারিলি আমরা যেটা করি একটা বায়োপসি। সেই বায়োপসির পদ্ধতিটার মধ্যে কিছু আছে ইনসিশনাল বায়োপসি, যে ঘায়ের থেকে অল্প একটু অংশ তুলে নিয়ে আমরা বায়োপসি করব, বা একটা পাঞ্চ বায়োপসি বলে একটা জিনিস হয়, সেটা দিয়ে আমরা হচ্ছে ঘায়ের কিছুটা অংশ তুলে নিয়ে পরীক্ষা করতে পারি। এবং অনেকেই ভাবে যে বায়োপসি করলে বোধহয় ঘাটা ছড়িয়ে যাবে, বা আগে ক্যান্সার ছিল না, বায়োপসি করার পরবর্তী সময় আমার এটা ক্যান্সার হয়ে গেল। ব্যাপারটা একদমই নয়। বায়োপসি যে কোনো রোগের কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য করা হয়। তো সেটা যদি ক্যান্সার নাও হয়, তবু সেটা ক্যান্সার নয় সেইটা বলার জন্য বায়োপসি দরকার। এবার দেখা গেল ওটা ক্যান্সার বেরোলো, বায়োপসি করার পরে ক্যান্সার বেরোলো, তারপরেও অনেক মানুষ মনে করে যে না, আমার ক্যান্সার হতে পারে না, ক্যান্সার হয়নি, আমি ট্রিটমেন্ট করাবো না, বা করালেও অন্য কিছু পদ্ধতি অবলম্বন করব। কিন্তু আমি বলবো যে ক্যান্সার ট্রিটমেন্টের গাইডলাইনটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আজকে এখানে বসেও আমি যে ট্রিটমেন্ট পদ্ধতি ফলো করব, একটা অন্য জায়গায় যেখানে হাই ভলিউম সেন্টার বা ক্যান্সার স্পেশালাইজেশনে শুরু যেখানে, সেখানেও একই গাইডলাইন ফলো করা হয়। তার ফলে পরবর্তীতে আমরা যেগুলো করি, বিভিন্ন রকম স্ক্যান করে ঘায়ের সাইজটা কীরকম, কতটা ইনভেট করেছে চারিপাশে স্ট্রাকচারের মধ্যে, সেগুলো দেখে আমরা প্রাইমারিলি মুখের ক্যান্সারের ক্ষেত্রে যে প্রাইমারি ট্রিটমেন্ট সার্জারি, সেটার একটা প্ল্যান করি। এখন যদি ঘাটা অনেক বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্য যে আমাদের মডালিটিগুলো রয়েছে সেগুলো সাহায্য নিয়ে একটা পর্যায় দাঁড় করিয়ে আমাদেরকে সার্জারিটা করতে হয়। তো এইভাবেই আমরা ধীরে ধীরে ক্যান্সারের পেশেন্টগুলোকে এক্সামিন করি এবং তাকে একটা পূর্ণ ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি। সেইটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি ডাক্তারবাবু আপনি কেমোথেরাপির কথা বলছেন? যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই জেনারেলাইজড, আমি যদি দেখি শরীরের যে কোনো অংশের ক্যান্সারের ক্ষেত্রেই এই যে আমি ট্রিটমেন্ট মডালিটিগুলোর কথা বললাম, সার্জারি, রেডিয়েশন এবং কেমোথেরাপি, এই তিনটেরই কিছু না কিছু রোল আছে। কোনোটার ক্ষেত্রে কিছু মডালিটির প্রাইমারি রোল থাকে, কোনোটার ক্ষেত্রে সেকেন্ডারি। তো কেমোথেরাপিরও তাই। মুখের ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রাইমারিলি সেটা ধরা পড়েছে, অবশ্যই ফার্স্ট সার্জারি অ্যান্ড দেন বায়োপসি রিপোর্টের স্ট্যাটাসের উপর ভিত্তি করে রেডিয়েশন বা কেমো বা দুটোই দেওয়া হবে কি না সেটা ডিসাইড করে ওটা দেওয়া হয়। কেমোথেরাপি আবার অনেক সময় দেখা যায় যে সার্জারির আগেও দেওয়া হয়, যে আমার ক্যান্সারটা অনেক বড়, তো সেটাকে আমরা খানিকটা একটু তার সাইজটাকে কন্ট্রোলে এনে তারপরে আবার হচ্ছে সার্জারি করে এগেইন তার কেমোথেরাপির বাকি অংশটা শেষ করা হয়। আচ্ছা, ক্যান্সার হয়ে গেছে তার মানে বোধহয় আমি আর বাঁচবো না, এরম যে একটা মৃত্যু ভয় আমাদের মধ্যে কাজ করে। আচ্ছা, আমরা ওরাল ক্যান্সার প্রিভেন্ট করে রাখতে পারি আমাদের জীবনযাপন বা জীবনশৈলীর মধ্যে দিয়ে, এরকম কোনো কিছু টিপস আছে আপনাদের কাছে? আমরা প্রথমেই যেটা আমরা বেশিরভাগ সময় ক্যান্সারের কারণ দেখি, সেগুলো হচ্ছে চিউইং টোবাকো। যেগুলো আমরা চিবিয়ে খাই, টোবাকোর যে অংশগুলো, সেগুলোই মুখের ক্যান্সারের মেন কারণ। এছাড়াও রয়েছে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যে কিছু নেশা করে না তবু তার হয়েছে, তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ওয়ান অফ দ্য কজ এইটার। তো এটাকে যদি আমি ব্যতীত রাখি, তাহলে এই যে চিউইং টোবাকো, এইটাকে যতটা আমরা অ্যাভয়েড করতে পারবো মুখের ক্যান্সারের ক্ষেত্রে, আমাদের হচ্ছে প্রিভেনশন ততটা বেটার হবে। মুখের ক্যান্সারের ক্ষেত্রে মেন কজ কিন্তু চিউইং টোবাকো এখনও পর্যন্ত। স্যার, জেনজি জেনারেশনের জন্য একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমরা পারফেক্ট জ লাইন এ নিয়ে সেলিব্রিটিরা অনেক দিন আগে থেকে ভেবেছেন, এখন এরাও ভাবছে, তো সেক্ষেত্রে আপনার কাছে আসতে হবে তাহলে। ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির একটা অংশ হচ্ছে অ্যাস্থেটিক ফেশিয়াল ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে কিছু নন ইনভেসিভ ট্রিটমেন্টও রয়েছে, যেটার মাধ্যমে বিভিন্ন অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো এবং হচ্ছে মুখের যে এই যে আপনি বলছেন জ লাইন, স্কিন ক্রিজ, এগুলো থেকে দূরে রাখা। পারফেক্ট জ লাইনের জন্য কিছু নন ইনভেসিভ ট্রিটমেন্ট রয়েছে, আবার কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টও রয়েছে। যদি আমরা দেখি যে তার কোনো সার্জারি করে
তার গঠনটাকে চেঞ্জ করা যায় সেটা আমরা উপদেশ দিই, কিন্তু অনেক সময়ই নন ইনভেসিভ ট্রিটমেন্ট বেশি অ্যাট্রাকটিভ ইন দিস অবশ্যই, কেস। কারণ সৌন্দর্যের জন্যই তো করছে সবাই, তো সেক্ষেত্রে তো অবশ্যই উইদাউট সার্জারি হলে সেটা অনেক বেটার হবে। আচ্ছা, এই নন ইনভেসিভ যে টেকনিক সেগুলোর মধ্যে কি কি পড়ছে? যাদের ক্ষেত্রে স্কোয়ার ফেস থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের যে ম্যাসেটার মাসেল সেগুলোর হাইপারট্রপির জন্য অনেক সময় স্কোয়ার ফেস হয়। তো সেক্ষেত্রে একটা ট্রিটমেন্ট রয়েছে যেটা আমরা বলি ইনজেক্টেবল অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। তার মধ্যে একটা প্রধান বোটক্স। তো বোটুলিয়াম টক্সিন ইনজেকশনের মাধ্যমে আমরা ম্যাসেটারের যে হাইপারট্রফি সেটাকে রিডিউস করতে পারি। তো প্লাস কিছু ফিলার্স রয়েছে, যে ফিলার্সগুলো ইনজেক্টেবলের মাধ্যমে আমরা যে ম্যালার প্রমিনেন্স সেগুলোকে হাই বাড়াতে পারি, বা যেগুলো আমাদের ধরুন নাকের পরিবর্তন অনেক সময় রাইনোপ্লাস্টি করে করা হয়, কিন্তু অনেক সময় যেগুলো নন ইনভেসিভের মধ্যে বলছি সেক্ষেত্রে ফিলার ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। বাট এগুলোর প্রত্যেকটাই কিন্তু একটা নিয়মিত ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। এটা এরকম নয় একবার করা হয়ে গেলে আর কখনো করতে হবে না। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস করতে চাই, এর স্থায়িত্ব কতটা, কত সময় ধরে এটা? একটা ফিলার ইউজ করার পরে মোটামুটি 6 মাস মতন এর স্থায়িত্ব থাকে। আচ্ছা, তো বোটক্সেও তাই, এটা নিয়মিতভাবে ওই জায়গাগুলোকে যদি আমরা কন্ট্রোলে রাখতে চাই। স্কিন ক্রিজ কেন হয়? আমাদের যে ফেসিয়াল মাসেলস তার ওভার এক্সপ্রেশনের জন্য আমাদের স্কিন ক্রিজগুলো হয়। তো সেগুলোকেই আমরা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে একটা কাইন্ড অফ প্যারালাইসিস করে রাখি। তো সেক্ষেত্রে হচ্ছে এই স্কিন ক্রিজগুলো তৈরি হয় না। তো ট্যানিং যে ব্যাপারটা বলে সেগুলো বজায় থাকে, এবং তার কিছু সার্জিক্যাল ফেসলিফট বলে কিছু অংশ আছে সেগুলোও করা হয়। সেগুলো অবশ্য একটু এজিং তাদের হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু ইয়ং জেনারেশনের ক্ষেত্রে বোটক্স অ্যান্ড ফিলার ইনজেক্টেবল যে আমাদের অংশগুলো রয়েছে অ্যাস্থেটিক্সের সেগুলো খুব বেশি অ্যাপ্লিকেবল। একেবারে শেষ প্রশ্ন, যে সমস্ত দামাল ছেলেরা বাইকে চড়ছেন, সামলানো যাচ্ছে না, এবং সেই সঙ্গে যারা টোবাকো চিউ করছেন তিনি ছাড়তে পাচ্ছেন না ইচ্ছা থাকলেও, তাদের জন্য ক্লিনিক্যাল মেসেজ কী দেবেন? বাইকে যারা চড়ছে তাদেরকে বলবো সাবধানে বাইক চালাতে। বাইক চালানোতেই যে আমাদের মেন প্রবলেমটা হচ্ছে সেরকম নয়। আমরা বেশিরভাগ সময় বাইক চালানোর পরে যে পেশেন্টগুলো অ্যাক্সিডেন্ট নিয়ে আসে তাদের অধিকাংশই টক্সিকেটেড থাকে, ঠিক আছে? তো কোনো রকম নেশা করে বাইক চালানো যাবে না। বাইক চালানোর সময় হেলমেট পরতে হবে। তো এগুলো হচ্ছে বেসিক রুল। আর যারা টোবাকো ইউজ করছে তাদেরকে বলবো যে যতটা সম্ভব এটাকে যদি ছেড়ে চলা যায়, তাহলেও শুধু যে আমার ওরাল ক্যান্সার নয়, আমাদের শারীরিক অনেকভাবে সেখান থেকে আমরা অনেক রকম রোগমুক্ত থাকতে পারবো। আজকে নানা খুঁটিনাটি বিষয়ের সঙ্গে যেগুলো সবচেয়ে ভাইটাল বিষয়, ওরাল ক্যান্সার থেকে শুরু করে ম্যাক্সিলোফেশিয়াল হেড অ্যান্ড নেক সার্জন ডক্টর সুপ্রিয় পালের থেকে শুনলাম নানা বিষয় যেগুলো আমরা হয়তো একেবারেই জানি না বা অল্প জানি। সেরকম অনেক অজানা জিনিস নিয়ে আলোচনা হলো আজকে অলি লাইফ হেলথ টকে। আপনারা সঙ্গে থাকুন, আর থ্যাংক ইউ জানাবো ডক্টর সুপ্রিয় পালকে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং। আপনারা সুস্থ থাকুন, সঙ্গে থাকুন অলি লাইফ হেলথ টকের। Only Life Health Talk. প্রকৃতির কিউর, feel the light.